রত্নগরের অন্ধকার কারাগার। যোগু মোড়লকে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। মহারানী রূপমঞ্জুরি এবং মধুবালা হাসতে হাসতে সেখানে প্রবেশ করে। কিরে যোগু দাদি, কেমন লাগছে রত্নগরের হাওয়া? চারুলতা তো হেমরাজ্যের রাজপ্রাসাদে তোকে খুব আদরে রেখেছিল। এবার আমার জেলের ইঁদুরের সাথে বসে তোর তোর মেয়ের নাম জপ কর। তুই একটা কাপুরুষ রূপমঞ্জুরি, তুই সোজা পথে আমার মেয়ের সাথে পারলি না বলে রাতের এ কি, এর ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে কেন? আমার চোখ জ্বলছে কেন? আমার বড্ড ঘুম পাচ্ছে। প্রহরীরা, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তুই আর কাঁদিস না মা, তোর বাবা এখনো অনেক শক্ত আছে। আর আমার গায়ে তুই আমাদের শুধু মেয়ে নস রে মা। কাল মীরা তোর বাবাকে পেয়ে কি যে খুশি হয়েছিল তা তো তুই নিজের চোখেই দেখলি। আমরা সবাই রত্নগড়ের রাজসভা। মহারানী রূপমঞ্জুরি অহংকারে সিংহাসনে বসে আছেন। চারুলতা ধীর পায়ে রাজসভায় প্রবেশ করলো। তার পেছনে সাধারণ তাঁতির বেশে রাজপুত্র অরুণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অরুণের হাতে সেই ছোট্ট কাঠের বাক্সটি। আয় আয় চারুলতা, আমি তো জানতাম তুই ঠিক আসবি। তুই তো খুব বড় মহারানী হয়ে গিয়েছিস, তুই রাজ্য এক করে দিয়েছিস। আজ তোর সেই অহংকার কোথায় গেল? আজ তুই রূপমঞ্জুরির পায়ের কাছে সামান্য ভিখারিনীর মতো এসে দাঁড়িয়েছিস। মহারানী রূপমঞ্জুরি, অহংকার তো মানুষের পতনের কারণ। আমি আমি কোনো অহংকার নিয়ে আসিনি। আপনি আমার দুর্বল জায়গায় আঘাত করেছেন। আমার বাবাকে আপনি বন্দি করে রেখেছেন। একজন মেয়ের কাছে তার বাবার জীবনের চেয়ে বড় কোনো সম্পদ হতেই পারে না। আর আমি আমার হার মেনে নিচ্ছি। তোর এই হার মানা দেখতেই তো আমি বসেছিলাম। তুই আমার বাণিজ্যের পথ বন্ধ করে আমাকে ভিখারিনী বানাতে চেয়েছিলি, আর আজ তুই তোর নিজের হাতে তৈরি সেরা স্বর্ণ সুতোর নকশা আমাকে দিয়ে দিবি। তারপর আমি তোর বাবাকে ছেড়ে দেব। বল, কোথায় সেই নকশা? আমার এই বিশ্বস্ত তাঁতির হাতে যে কাঠের বাক্সটি দেখছেন, সেটার মধ্যেই আমার সেই মহামূল্যবান স্বর্ণ সুতোর নকশা রাখা আছে মহারানী। এই সুতো দিয়ে কাপড় বুনলে আপনার রত্নগরের বাণিজ্য আবার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? তোর এত বড় সাহস, তুই রূপমঞ্জুরির সামনে দাঁড়িয়ে তাকে শর্ত দিচ্ছিস? তোর বাবা এখন আমার জেলের পচা রুটি খাচ্ছে, আর আমি চাইলে এক্ষুনি তোকে আর তোর বাবাকে একসাথে শেষ করে দিতে পারি। আপনি আমাকে শেষ করে দিলে এই বাক্স কোনোদিনও খুলতে পারবেন না মহারানী। এই বাক্সের তালা শুধু আমার কথাই খোলে। আপনি আগে আমার বাবাকে আমার চোখের সামনে নিয়ে আসুন। আমি নিজের চোখে দেখব আমার বাবা সুস্থ আছে কিনা। তারপর এই বাক্সটি আমি আপনার হাতে তুলে দেব। আপনি বাণিজ্যও পাবেন, আর আমি পাবো আমার বাবাকে। বেশ, তুই যখন তোর সর্বস্ব আমাকে দিয়ে দিতে এসেছিস, তখন তোর ওই বাবাকে একবার দেখাতে আমার কোনো আপত্তি নেই। প্রহরীরা, যাও এক্ষুনি ওই যোগু দাদিকে আমার সামনে নিয়ে এসো। আজ আমি চারুলতার খালি হাতে ফিরে যাওয়া নিজের চোখে উপভোগ করব। দুজন প্রহরী যোগু মোড়লকে ধরে রাজসভায় নিয়ে আসে। যোগু মোড়লের হাত দড়ি দিয়ে বাঁধা। তিনি চারুলতাকে দেখে চমকে ওঠে। সারু, তুই এখানে কেন এসেছিস মা? তুই এই রাক্ষসীর কাছে হার মানতে এসেছিস? তুই ফিরে যা মা, আমার জীবনের জন্য তুই তোর এত কষ্টের স্বর্ণ সুতোর নকশা ওই নবী মহারানীকে দিস না। আমি মরে গেলেও এই অপমান সহ্য করতে পারবো না রে মা। বাবা, তুমি শান্ত হও। তোমার জীবনের যে কোনো সুতো বা কোনো রাজ্য আমার কাছে বড় নয়। আমি তোমাকে এখান থেকে সুস্থ শরীরে ফিরিয়ে নিয়ে যাব। তুমি শুধু আমার উপর ভরসা রাখো বাবা। অনেক অনেক হয়েছে বাপ বেটির নাটক। এবার তোর ওই তাঁতিকে বল কাঠের বাক্সটা আমার হাতে তুলে দিতে। আমি নিজে ওই নকশা খুলে দেখব, তারপর তোরা এখান থেকে দূর হয়ে যাবি। চারুলতা অরুণের দিকে তাকিয়ে শান্ত ইশারায় বলে, তাঁতি মশাই, মহারানী যখন এত করে চাইছেন, তখন আর দেরি করবেন না। বাক্সের ডালাটা খুলে মহারানীর সামনে ধরুন। মহারানী নিজের চোখেই তার মহামূল্যবান উপহার দেখে নিক। জি আজ্ঞা যুবরানী।
অরুণ কাঠের বাক্সটি রূপমঞ্জুরির মুখের খুব কাছে নিয়ে যায় এবং হঠাৎ করে বাক্সের ডালাটি খুলে দেয়। বাক্স থেকে কোনো নকশা নয়, বরং কড়া নিম আর বুনো লতা পাতার একটি অদ্ভুত নীলচে ধোঁয়া মুহূর্তের মধ্যেই রূপমঞ্জুরির মুখের উপর ছড়িয়ে পড়ে। এ কি, এর ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে কেন? আমার চোখ জ্বলছে কেন? আমার বড্ড ঘুম পাচ্ছে। প্রহরীরা ধর ওই চারুলতা আমাকে ঠকিয়েছে। রূপমঞ্জুরির কথা শেষ হওয়ার আগেই সে গভীর ঘুমে মেঝেতে লুটিয়ে পড়ে। প্রহরীরাও সেই ধোঁয়ার গন্ধে একে একে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পুরো রাজসভা নিস্তব্ধ হয়ে যায়। রাজপুত্র অরুণ নিজের তলোয়ার দিয়ে যোগু মোড়লের হাতের দড়ি কেটে দেয়। বাবা, আপনি ঠিক আছেন তো? আমরা আপনাকে নিতে এসেছি। রাজপুত্র অরুণ, এ কেমন জাদুর ধোঁয়া বের করলি মা? এটা জাদু নয় বাবা, এটা আমাদের তৈরি করা ঘুমের ধুলো। রূপমঞ্জুরির মায়া দিয়ে তোমাকে এখানে তুলে এনেছিল। আমি শুধু বুদ্ধির ধোঁয়া দিয়ে তার দম্ভ ভেঙে দিলাম। চলো বাবা, আমাদের হাতে একদম সময় নেই। এই ধোঁয়ার ঘোর কাটার আগেই আমাদের রত্নগরের সীমানা পার হতে হবে। চারুলতা, অরুণ এবং যোগু মোড়ল ঘুমন্ত রূপমঞ্জুরিকে মেঝেতে ফেলে রেখে অত্যন্ত সহজভাবে এবং বিনা বাধায় রত্নগরের রাজসভা থেকে বেরিয়ে যায়। রত্নগর এবং হেমরাজ্যের সীমানায় সেই ঘন জঙ্গলের ধার। মীরা, ভ্যাবলা এবং ক্যাবলা অপেক্ষা করছে। মীরার চোখে অনবরত জল ঝরছে। ভ্যাবলা আর ক্যাবলা দূরে রাস্তার দিকে তাকিয়ে আছে। ও ভ্যাবলা, আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমার বাবা কেমন আছে কে জানে? ওই রূপমঞ্জুরি তো কোনো দয়া মায়া নেই। আমার বাবাকে যদি ওরা কিছু করে ফেলে, চারুদিদি আর রাজপুত্র তো কোনো সৈন্য ছাড়াই ওই বিপদের মুখে চলে গেল। মীরা, তুমি এভাবে কেঁদো না। তুমি ওই চারুদিদিকে চেনো তো? দিদি যখন কথা দিয়েছে যোগু কাকাকে ফিরিয়ে আনবে, তখন সে ঠিক আনবে। দিদির মাথায় ওপরওয়ালার আশীর্বাদ আছে। ক্যাবলা একদম ঠিক বলেছে মীরা, তুমি একদম মন খারাপ করবে না। আমি তো সারু দিদির কথায় আমাদের সবার জন্য অনেকগুলো ক্ষীরের সন্দেশ নিয়ে এসেছি। রাজপুত্র অরুণ যেখানে আছেন সেখানে তোমার বাবাকে কেউ ছুঁতে পারবে না। তুমি চোখের জল মোছো দেখি। তোমরা বুঝতে পারছো না, চারু দিদি তো আমার বাবাকে নিজের বাবা বলে মনে করে, কিন্তু আমি তো আমার বাবার নিজের মেয়ে। ছোটবেলা থেকে বাবা আমাকে কত কষ্ট করে বড় করেছে। আমি নিজে অনেক ভুল করেছি, বাবাকে অনেক কষ্ট দিয়েছি। আজ যদি আমি বাবাকে ফিরে না পাই, তবে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। এদিকে জঙ্গলের ধারের সেই রাস্তায় হঠাৎ করে তিনজনের ছায়া দেখা যায়। চারুলতা এবং অরুণ আস্তে আস্তে হেঁটে আসছেন। মীরা দূর থেকে তাদের দেখে লাফিয়ে ওঠে। বাবা, ও বাবা, আমার বাবা ফিরে এসেছে। মীরা রে, আমার মীরা, তুই এখানে এই জঙ্গলের মধ্যে আমার জন্য অপেক্ষা করছিস মা? বাবা, তুমি ঠিক আছো তো বাবা? ওই রাক্ষসীরা তোমার কোনো ক্ষতি করেনি তো? আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম বাবা। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তুই আর কাঁদিস না মা, তোর বাবা এখনো অনেক শক্ত আছে। আর আমার গায়ে আঘাত করবে কার এত বড় সাহস বলতো? আমার চারুমার রাজপুত্র অরুণ যে বুদ্ধি জোরে আমাকে ওই মৃত্যুপুরী থেকে বের করে এনেছে, তা তুই ভাবতেও পারবি না রে মা। সারু দিদি, তুমি সত্যিই মহান। আমরা তো ভাবতেই পারছি না তুমি বিনা যুদ্ধে যোগু কাকাকে এত সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে আনবে। রাজপুত্র মশাই, আপনার এই সাহসের কথা মধুপুর আর হেমরাজ্যের মানুষ মনে রাখবে। আপনারা আমাদের প্রাণ ফিরিয়ে এনেছেন। মীরা, এবার কান্না থামা বোন। বাবাকে আমরা ফিরে পেয়েছি। রূপমঞ্জুরি এখন গভীর ঘুমে অচেতন। ওর ওই দম্ভ এখনো ধুলোয় লুটোপুটি খাচ্ছে। আমাদের এখন আর এক মুহূর্ত এখানে দাঁড়ানো ঠিক হবে না। ভ্যাবলা, আমাদের খুব তাড়াতাড়ি হেমরাজ্যের রাজপ্রাসাদে পৌঁছতে হবে। জয়া মা বাবার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে তো। চারু একদম ঠিক বলেছে। রত্নগড়ের প্রহরীদের যখন ঘুম ভাঙবে, তখন তারা পাগলের মতো আমাদের খুঁজবে। আমাদের যত দ্রুত সম্ভব নিজেদের সীমানায় ফিরে যেতে হবে। চলো সবাই।
সবাই মিলে খুব সুখে শান্তিতে এবং সাবধানে হেমরাজ্যের দিকে হাঁটতে শুরু করে। কোনো মারামারি ছাড়াই বুদ্ধির জোরে এই উদ্ধার কাজ সম্পন্ন হলো। রাত হয়ে গেছে। হেমরাজ্যের রাজপ্রাসাদে একটি সুন্দর অলিন্দ চারুলতা কক্ষে শুয়ে আছে। তার মুখে আজ এক অদ্ভুত তৃপ্তির ছাপ। রাজপুত্র অরুণ ধীর পায়ে সেখানে এসে দাঁড়ালো। চারু, তুমি তুমি এখনো জেগে আছো? সারাদিন এত ধকল গেল তোমার তোমার তো একটু ঘুমানো উচিত। তুমি কেন এখনো জেগে আছো? ঘুম তো আমার চোখ থেকে অনেক দূরে চলে গেছে রাজপুত্র। আজ আমি শান্তিতে শ্বাস নিচ্ছি। যোগু বাবা নিজের ঘরে জয়া মায়ের কাছে শান্তিতে ঘুমোচ্ছে। মীরা সারাক্ষণ বাবার পাশে বসে আছে। আমার দুই রাজ্য এখন একদম বিপদমুক্ত। এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে? আমি সম্রাজ্ঞী হতে চাই না রাজপুত্র। আমি চাই আমাদের এই দুই রাজ্যের মানুষের যেন শান্তিতে ঘুমোতে পারে। কাল সকাল থেকে আমাদের নতুন কাজ শুরু হবে। দুই রাজ্যের বাণিজ্য, তাঁতিদের নতুন সুতোর নকশা, সবকিছু আমাদের নতুন করে সাজাতে হবে। চাঁদের আলোয় চারুলতা এবং অরুণের এই স্নিগ্ধ এবং মিষ্টি কথোপকথন গল্পের উত্তেজনাকে একদম শান্ত করে দেয়। তাদের একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসায় আগামী দিনের সুন্দর ভবিষ্যতের ইঙ্গিত দেয়। ভোরের আলো ফুটেছে। রত্নগড়ের রাজসভা। মহারানী রূপমঞ্জরি মেঝের উপর পড়ে আছেন। ধোয়ার ঘোর কাটতে শুরু করেছে। তিনি আস্তে আস্তে চোখ খোলেন। চারপাশের প্রহরীরাও এদিক ওদিক পড়ে আছে। আহ, আমার মাথাটা এমন চেড়ে যাচ্ছে কেন? আমি এখানে মেঝের উপর পড়ে আছি কেন? ওই কাঠের বাক্সটা কোথায়? তোর সব দম্ভ শেষ হয়ে গেছে রূপমঞ্জরি। তুই কাল ওই বাক্স খোলার সাথে সাথে এক অদ্ভুত নীল ধোঁয়া বের হলো। তুই আর তোর সব প্রহরী মরা মানুষের মতো ঘুমিয়ে পড়লি। আমি তো ভয়ে দরজার আড়ালে লুকিয়েছিলাম। চারুলতা, চারুলতা কোথায়? আর ওই যোগু, ওরা কোথায় গেল? ওরা তোকে বোকা বানিয়ে যোগু মোড়লকে নিয়ে সোজা হেঁটে হেমরাজ্যের দিকে ফিরে গেছে সই। তোর ওই বিশাল রত্নগড়ের একটা প্রহরীও ওদের আটকাতে পারেনি। চারুলতা তোকে কোনো নকশা দেয়নি। ও শুধু একটা ঘুমের ধুনোর ধোঁয়া দিয়ে তোর পুরো সাম্রাজ্যকে মাটিতে নামিয়ে দিয়ে গেল। না, এটা হতে পারে না। চারুলতা এত বড় ধোঁকা আমাকে দিতে পারে না। আমি রত্নগড়ের মহারানী। এক সামান্য তাঁতির মেয়ে আমার রাজসভায় ঢুকে আমার মুখের ওপর থেকে তার বাবাকে ছাড়িয়ে নিয়ে গেল, আর আমি বোকার মতো ঘুমিয়ে থাকলাম। তুই এখনো বুঝতে পারছিস না রূপমঞ্জরি? চারুলতা জাদুকরি। ও অস্ত্র দিয়ে লড়ে না, ও বুদ্ধি দিয়ে লড়ে। ওর সাথে আর টক্কর দিস না। আমরা এবার রত্নগড় ছেড়ে কোথাও লুকিয়ে পড়ি চল, না হলে কাল অম্বিকা প্রসাদ আমাদের জ্যান্ত পুড়িয়ে মারবে। রূপমঞ্জরি কখনো পালায় না। চারুলতা আমার সাথে জালিয়াতি করেছে। সে আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমি এর প্রতিশোধ নেবই। আমি আমার সব সৈন্য জড়ো করব। আমি হেমরাজ্যের একটা ইটও আস্ত রাখবো না। রূপমঞ্জরি যতই রাগে চিৎকার করুক, তার ভেতরের আত্মবিশ্বাস আজ পুরোপুরি ভেঙে গেছে। চারুলতার এই চরম বুদ্ধির আঘাতে রূপমঞ্জরির অহংকার চিরতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সকালবেলা যোগু মোড়ল এখন বেশ সুস্থ। চারুলতা ধীর পায়ে সেখানে প্রবেশ করে। বাবা, আজ তোমার কেমন লাগছে? রাতে ভালো ঘুম হয়েছিল তো? মা, বাবা ঠিকমতো খাবার খাচ্ছে তো? আমার সারু মা সামনে দাঁড়িয়ে থাকলে আমার তো আর কোনো অসুখই থাকে না রে। তুই কাল যা করেছিস মা, তা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। ওই রাক্ষসী রূপমঞ্জরির মুখের সামনে থেকে তুই আমাকে যেভাবে বের করে আনলি, আমি তো তখন ভয়ে কাঁপছিলাম। আপনি ভয় পাবেন কেন বাবা? আপনি তো জানেন আপনার মেয়ে কখনো অন্যায়কে মেনে নেয় না। রূপমঞ্জরি ভেবেছিল সে মায়া দিয়ে আপনাকে দুর্বল করবে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে বাবার জন্য একটা মেয়ে তার শেষ রক্তবিন্দু দিয়েও লড়তে পারে। তুই আমাদের শুধু মেয়ে নস রে মা। কাল মীরা তোর বাবাকে পেয়ে কি যে খুশি হয়েছিল তা তো তুই নিজের চোখেই দেখলি। আমরা সবাই তোর কাছে চিরকাল ঋণী হয়ে থাকলাম রে মা। ঋণের কথা বলে আমাকে আর পর করে দিও না মা। আমি শুধু চাই তোমরা সবাই শান্তিতে থাকো। কিন্তু বাবা, আমাদের কাজ এখনো শেষ হয়নি। রূপমঞ্জরি এখন অপমানে জ্বলছে। সে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। আমাদের এখন দুই রাজ্যের তাঁতিদের কাজ দ্রুত করতে হবে। মানুষের হাতে কাজ আর পেটে খাবার থাকলে কোনো রূপমঞ্জরি আমাদের ক্ষতি করতে পারবে না।
তুই একদম ঠিক বলেছিস রে মা। তুই কাল থেকে রাজপুত্রকে নিয়ে দুই রাজ্যের কাজ শুরু করে দে। আমার জন্য আর তোকে ভাবতে হবে না, আমি একদম ঠিক আছি। তুই তোর রাজ্যের দিকে মন দে মা। চারুলতা হাসি মুখে বাবার কথায় সায় দেয়। সমস্ত বিপদ পার হয়ে যায় পরিবারের এই সুন্দর মিলনের মাধ্যমে, এবং আগামী দিনের নতুন কাজের ভাবনার সাথে গল্পের এই পর্বের সমাপ্তি ঘটে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।